একটা একটা ফাঁসির রায় হয়েছে। সে রায় রদ করতে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে হয় মিছিল। বাস্তবিক কোনো ঘটনার জন্য সেই ফাঁসির রায়ের বিপক্ষে মানুষ রাস্তায় নামেনি, নেমেছিল যে ঘটনার জন্য। চলুন একটু জেনে নেওয়া যাক। 31শে আগস্ট 1993 সাল, মঙ্গলবারের এক বিষাদময় সন্ধ্যা। কাঠগড়ায় দাঁড়ানো ভয়ার্ত চেহারার বদিকে জিজ্ঞেস করা হলো, বাকের কি খুন করেছে? বদির দুচোখে পানি টলটল করছে। বদি উকিলের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দেয়। উকিল আর উচ্চ স্বরে বলে, মাথা না নাড়িয়ে মুখে শব্দ করে সবাইকে শুনিয়ে বলুন। বদি সেদিন মিথ্যে সাহসিকতার পরিচয় দিয়ে বলেছিল, জি। সেদিন ছিল বাংলা নাটকের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এই পর্ব প্রচারের পরপর শুরু হয় এক অবিস্মরণীয় ইতিহাস। একটা নাটকের কাল্পনিক চরিত্রের জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। ঢাকা শহর সহ সারা বাংলাদেশের রাজপথে সাধারণ মানুষ মিছিলে স্লোগান ধরে, বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। বাকের ভাইয়ের ফাঁসি কেন? জবাব চাই, জবাব চাই। বাকের ভাইয়ের ফাঁসি এড়ানোর জন্য তৎকালীন রাজনৈতিক নেতারাও হস্তক্ষেপ করেছিলেন। বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বয়ং এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং হুমায়ুন আহমেদের সাথে যোগাযোগ করেন। আরেকটি সূত্র মতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরাসরি হুমায়ুন আহমেদকে ফোন করে নাটকের শেষটা পরিবর্তন করার অনুরোধ জানিয়েছিলেন। অন্য আরেকটা সূত্র বলছে তিনি নাটকের প্রযোজক বরকতুল্লাহকে ফোন করে হুমায়ুন আহমেদকে জানাতে বলেন যে বাকের ভাইকে বাঁচিয়ে রাখা যায় কিনা। তবে দর্শকদের তীব্র আবেগ এবং দেশের সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ সত্ত্বেও হুমায়ুন আহমেদ তার সিদ্ধান্তে অটল থাকেন। ভাবতে পারেন, একটা নাটক রাস্তায় নামিয়ে এনেছিল দেশের সর্বস্তরের সব পেশার মানুষকে। আজ 13ই নভেম্বর। কথা সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্রকার, মধ্যবিত্তকে আলাদা, স্বতন্ত্র, একদম নিজস্ব ফ্রেম উপহার দেয়া হুমায়ুন আহমেদের জন্মদিন। বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি একটা প্রতিষ্ঠান, একটা বলতে পারেন এক ধরনের মধ্যবিত্তের বিপ্লব। বিশেষ করে বাংলাদেশের নগরকেন্দ্রিক মধ্যবিত্ত শ্রেণীকে তিনি যেভাবে দেখেছেন, তার সুখ, দুঃখ, হাসি, কান্না, সংকট ও স্বপ্নকে যেভাবে তার লেখনীতে তুলে ধরেছেন, তা বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র ধারার জন্ম দিয়েছে। তার যাত্রা শুরু হয়েছিল নন্দিত নরকের মতো উপন্যাসের মাধ্যমে, যেখানে তিনি মধ্যবিত্তের গ্লানিময় অথচ মায়াময় জীবনের প্রতিচ্ছবি এঁকেছিলেন। এরপর তিনি কেবল উপন্যাসেই সীমাবদ্ধ থাকেননি, নাটক ও সিনেমার মাধ্যমে সেই মধ্যবিত্তের গভীরে প্রবেশ করে তাদের চেতনার উন্মেষ ঘটিয়েছেন এবং হয়ে উঠেছেন তাদের অবিসাংবাদিত সম্রাট। 1972 সাল হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে ছিল এক যুগান্তকারী সৃষ্টি। এই উপন্যাসের মাধ্যমে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত একটি পরিবারের অসহায়ত্ব, মানসিক টানাপোড়েন এবং সামাজিক নিষ্পেষণের এক নিখুঁত চিত্র তুলে ধরেন। উপন্যাসের মূল চরিত্রগুলো খোকা, রাবেয়া, মন্টু এবং তাদের পরিবার যেন বাংলাদেশের অগণিত মধ্যবিত্ত পরিবারের প্রতিচ্ছবি। এখানে নরক কেবল দারিদ্র্য বা কষ্টের নয়, বরং সামাজিক গোঁড়ামি, মানসিক অবদমন এবং অসহায়ত্বের। আবার এই নরকের মধ্যেই স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসার এক নন্দিত রূপ বিদ্যমান। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে রাবেয়া একজন বুদ্ধি প্রতিবন্ধী তরুণী, সমাজের নিষ্ঠুরতার শিকার হয়, তার প্রতি পরিবারের মায়া এবং একই সাথে লোকলজ্জার ভয়, এই দুয়ের টানাপোড়েন মধ্যবিত্তের চিরায়ত সংকট ফুটে ওঠায়। বড় ছেলে খোকা পরিবারের একমাত্র আশার আলো, তার শিক্ষিত মনন দিয়ে চারপাশের বাস্তবতা বিশ্লেষণ করে, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতির অসহায় শিকার হয়। এই উপন্যাসে হুমায়ুন আহমেদ দেখিয়েছেন মধ্যবিত্তের জীবন সংগ্রাম শুধু অর্থনৈতিক নয়, মানসিকও। তাদের স্বপ্নগুলো ছোট, কিন্তু সেই স্বপ্নভঙ্গের বেদনা অনেক অনেক গভীর। প্রখ্যাত সাহিত্যিক আহমেদ শরীফ এই উপন্যাসের ভূমিকায় লিখেছিলেন, বাংলা সাহিত্য ক্ষেত্র এক সুনিপুণ শিল্পীর, এক দক্ষ রূপকারের, এক প্রজ্ঞাবান দ্রষ্টার জন্মলগ্ন যেন অনুভব করলাম। তার সেই ভবিষ্যৎবাণী পরবর্তীকালে সত্য হয়েছিল, কারণ হুমায়ুন আহমেদ মধ্যবিত্তের জীবনের এই নন্দিত নরককে তার সাহিত্যের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। নন্দিত নরকের পর শঙ্খনীল কারাগার থেকে শুরু করে তার প্রতিটি উপন্যাসে হুমায়ুন আহমেদ
মধ্যবিত্ত জীবনকে নানা আঙ্গিকে তুলে ধরেছেন। তার জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ ছিল তিনি সমষ্টির চেয়ে ব্যক্তি ও পরিবারের জীবন সংগ্রামকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার চরিত্ররা অতি মানবিক নয়, বরং আমাদের চারপাশের চেনা মানুষ। তাদের আছে ছোট ছোট আনন্দ, চাপা কষ্ট, অর্থনৈতিক সংকট এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। তিনিই প্রথম দেখালেন মধ্যবিত্তের সংলাপে কেবল গুরুগম্ভীর বিষয় থাকে না, সেখানে থাকে প্রাত্যহিক জীবনের রসিকতা, কৌতুক আর নিছক ছেলে মানুষই। তার শ্রেষ্ঠ চরিত্র হিমু, মিসির আলী বা শুভ্র প্রত্যেকেই মধ্যবিত্তের মনস্তত্ত্বের ভিন্ন ভিন্ন রূপ। হিমু যেখানে প্রচলিত ব্যবস্থার প্রতি এক ধরনের উদাসীনতা ও রোম্যান্টিকতার প্রতীক, সেখানে মিসির আলী হলেন যুক্তিবাদী মননের প্রতিচ্ছবি। এই চরিত্রগুলো পাঠকদের নিজেদেরই কোনো না কোনো সত্তার প্রতিফলন হিসেবে ভাবতে শিখিয়েছে। তিনি দেখিয়েছেন মধ্যবিত্ত কেবল সংকটেই জর্জরিত নয়, তাদের জীবনে জোছনা দেখার বিলাসিতাও আছে। এই স্বপ্ন ও বাস্তবতার মিশ্রণই হুমায়ুনকে মধ্যবিত্তের খুব কাছের মানুষ করে তুলেছিল। হুমায়ুন আহমেদ কেবল ছাপার অক্ষরে মধ্যবিত্তের গল্প বলে থেমে থাকেননি। তিনি জানতেন এই শ্রেণীর কাছে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো টেলিভিশন। ৮০-এর দশকে যখন বাংলাদেশ টেলিভিশন দেশের প্রধান গণমাধ্যম, তখন তিনি নাটক রচনা শুরু করেন এবং খুব দ্রুত মধ্যবিত্তের ড্রয়িং রুমে নিজের স্থান পাকা করে নেন। এইসব দিনরাত্রি, অয়ময়, নক্ষত্রের রাত এর মতো নাটকগুলো ছিল মধ্যবিত্ত পরিবারের এক জীবন্ত দলিল। তবে তার সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক পদক্ষেপ ছিল ১৯৮৮ সালে বহুব্রীহি নাটকের মাধ্যমে। ৭৫ পরবর্তী বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের চেতনা প্রায় ভুলুণ্ঠিত এবং রাজাকারদের সামাজিকভাবে পুনর্বাসনের চেষ্টা চলছিল, তখন গণমাধ্যমে রাজাকার শব্দটি উচ্চারণ করা ছিল এক ধরনের নিষিদ্ধ। সেই সময় হুমায়ুন আহমেদ তার নাটকের একটি টিয়া পাখির মুখে তুলে দিয়েছিলেন সেই ঐতিহাসিক সংলাপ, তুই রাজাকার। এটি ছিল এক অসাধারণ প্রতীকী প্রতিবাদ। কোনো জ্বালাময়ী ভাষণ বা সহিংস দৃশ্য ছাড়াই একটি পাখির মুখে এই দুটি শব্দ মধ্যবিত্তের মনে মুক্তিযুদ্ধের চেতনার আগুনকে নতুন করে প্রজ্বলিত করেছিল। এটি ছিল মধ্যবিত্তের রাজনীতির এক অনবদ্য উন্মেষ, যা হুমায়ুন আহমেদের হাত ধরেই ঘটেছিল আমরা বলতে পারি। তিনি শিখিয়েছিলেন বড় বড় রাজনৈতিক মঞ্চের বাইরেও পারিবারিক পরিমণ্ডলেও থেকে যায় চেতনাকে জাগ্রত রাখা যায়। এরই ধারাবাহিকতায় তিনি নির্মাণ করেন তার প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি। এটি কোনো প্রচলিত মুক্তিযুদ্ধের সিনেমা ছিল না। এখানে যুদ্ধক্ষেত্র বা সম্মুখ সমর দেখানোর চেয়েও বড় হয়ে উঠেছিল অবরুদ্ধ ঢাকা শহরের এক মধ্যবিত্ত পরিবারের চোখে দেখা মুক্তিযুদ্ধ। একজন গেরিলা মুক্তিযোদ্ধা যখন সেই পরিবারে আশ্রয় নেয়, তখন তাদের ভয়, শঙ্কা, ভালোবাসা এবং দেশপ্রেমের যে অনুভূতি, তা ছিল বাংলাদেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবারেরই গল্প। এই সিনেমার মাধ্যমে হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধকে জাতীয় বীরত্ব গাথার পাশাপাশি একটি ব্যক্তিগত পারিবারিক অনুভূতির বিষয়েও পরিণত করেন, যা মধ্যবিত্তের কাছে মুক্তিযুদ্ধকে আরও বেশি অর্থবহ করে তোলে। হুমায়ুন আহমেদের তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা এবং মধ্যবিত্তের মনোজগতে তার একচ্ছত্র আধিপত্যের চূড়ান্ত প্রমাণ ছিল কোথাও কেউ নেই নাটকটি। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র বাকের ভাই ছিল এক মাস্তান প্রকৃতির মানুষ, কিন্তু তার মধ্যে ছিল সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা। নাটকের ঘটনা প্রবাহে বাকের ভাই মিথ্যা খুনের মামলায় জড়িয়ে পড়ে এবং তার ফাঁসির রায় হয়। এই কাল্পনিক চরিত্রের আসন্ন মৃত্যুতে সারা দেশের মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত সমাজ যেভাবে আবেগাপ্লুত হয়েছিল, তা ছিল এক অভূতপূর্ব ঘটনা। বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ, দেয়াল লিখন শুরু হয়। মানুষ হুমায়ুন আহমেদের কাছে চিঠি লিখে, টেলিফোন করে নাটকের পরিণতি বদলের অনুরোধ জানায়, কিন্তু লেখক তার সিদ্ধান্তে ছিলেন অটল। বাকের ভাইয়ের ফাঁসি কার্যকর হয় এবং নাটকের শেষ দৃশ্যে মুনা যখন একা দাঁড়িয়ে থাকে, সেটা ছিল বাংলা নাটকের সবচেয়ে আইকনিক এক মুহূর্ত, যে দৃশ্যের সাথে সাথে কেঁদেছিল লক্ষ কোটি দর্শক। হুমায়ুন আহমেদ কেবল একজন লেখক বা নির্মাতা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন মধ্যবিত্তের আবেগের নিয়ন্ত্রক। একটা কাল্পনিক চরিত্রকে তিনি এতটাই জীবন্ত করে তুলেছিলেন যে তা মানুষের ব্যক্তিগত আবেগের অংশ হয়ে উঠেছিল। এই আবেগ একাত্মতাই তাকে মধ্যবিত্তের সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তিনি দেখিয়েছিলেন মধ্যবিত্তের আবেগ কেবল পারিবারিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তা সামাজিক ও সাংস্কৃতিক রূপ নিতে পারে। হুমায়ুন আহমেদের যাত্রা শুরু হয়েছিল
নন্দিত নরকের গলিতে আটকে থাকা এক অসহায় মধ্যবিত্ত পরিবারের গল্প দিয়ে। সেই গল্পে তিনি এঁকেছিলেন তাদের জীবনের সূক্ষ্মতম অনুভূতিগুলো। এরপর তিনি তার লেখনীর পরিধি বাড়িয়েছেন, মধ্যবিত্তের হাসি, কান্না, আনন্দ, বেদনাকে দিয়েছেন শৈল্পিক রূপ। কিন্তু তিনি সেখানেই থেমে থাকেননি। নাটক ও সিনেমার মাধ্যমে তিনি মধ্যবিত্তের চেতনার দরজায় কড়া নেড়েছেন। দুই রাজাকার বলিয়ে তাদের রাজনৈতিক বোধকে উস্কে দিয়েছেন। আগুনের পরশমণির মাধ্যমে মুক্তিযুদ্ধকে তাদের ব্যক্তিগত গৌরব এবং বেদনার ইতিহাসে পরিণত করেছেন। কোথাও কেউ নেই বাকের ভাইয়ের মাধ্যমে তিনি মধ্যবিত্তের আবেগের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যান। যে লেখক তার পাঠকদের এতটা গভীরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাদের হাসাতে কাঁদাতে পারেন এবং তাদেরও নিয়ে রাস্তায় নামাতে পারেন, তিনি কেবল একজন জনপ্রিয় লেখক নন, তিনি সেই সমাজের এমন মানুষগুলোর কথা বলছেন যে মানুষগুলোর কথা তাদের মতো করে আর কেউ বলেননি। হুমায়ূন আহমেদ সেই সম্রাট যিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে মধ্যবিত্তের এক নতুন সংবেদনশীল ও চেতনা সম্পন্ন পরিচয় নির্মাণ করে গেছেন। আজ 13ই নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।